কিন্তু এরকম করছে। ভগিনী নিবেদিতা ডন সোসাইটি বলে একটা সতীশ মুখার্জি ছিল, সেটার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার মাথায় সবসময় ঘুরত যে কি করে বিবেকানন্দের ভাব এবং কি করে ভারতবর্ষের সনাতন ঐতিহ্যের ভাব বা যেটা আধুনিক প্রয়োজন দেশকে ভালোবাসার ভাব, সেটা কি করে ছলে বলে কৌশলে লোকের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। মাথার মধ্যে সবসময় যেন ঘুরছে কিভাবে একেবারে গেঁথে দেওয়া যায়। আমি নিবেদিতাকে ভরসা করছি, আমি নিবেদিতাকে ফলো করছি। ভারত সংক্রান্ত ব্যাপারে নিবেদিতা হচ্ছে স্বামীজির ভাষ্য। তুমি যদি ভারতের জন্য কিছু করতে চাও তবে নিবেদিতার জীবনকে একটু সামনে রাখতে হবে। ভারত মানে কি? স্বামীজিকে অনুসরণ করে তুমি যদি ভারতবর্ষের জন্য কিছু করতে চাও তবে নিবেদিতা হচ্ছে তোমার আচার্য। স্বামীজি হচ্ছে আমার লক্ষ্য, স্বামীজির ভারত দৃষ্টি, ভারত স্বপ্ন হচ্ছে আমার লক্ষ্য। আমাদের গুরু দরকার হতো না, যারা দীক্ষা নিয়েছে মাঠ থেকে, আমাদের লক্ষ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ বা ভগবানকে পাবো, কিন্তু মাঝখানে একজনকে দরকার, আমার গুরুদেব পথ প্রদর্শক। তেমনি ধরো বিবেকানন্দ আমাদেরকে আচ্ছন্ন করে দেয়, তার ভারত প্রেম আমাদের মুগ্ধ করে। আমার সন্ন্যাস হয়ে গেছে তখন, সন্ন্যাস মানে কি? আমাদের 9 বছরের মিনিমাম লাগে সন্ন্যাস হতে। আমার 9 বছর হয়ে গেছে, 10 বছর 11 বছর আমি সন্ন্যাসী হয়ে গিয়েছি। সেই সময়ে আমি নিবেদিতা সামান্য করেছি, শ্রদ্ধা করি বিবেকানন্দের শিষ্যা ইত্যাদি। সেই সময় নিবেদিতা ব্রতিসংঘ বলে একটা সংঘ আছে, জানো তোমরা? শান্তনা দাশগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন, মানদা শঙ্কর দাশগুপ্তের কন্যা, মহা মানে একজন ইন্টেলেকচুয়াল। যাই হোক, নিবেদিতা প্রতিসংঘ শান্তনা আছে, তিনি একটি নিবেদিতা বক্তৃতা, ওই প্রতিসংঘের বক্তৃতাটাও গোলপার্কে হল। সেই বছরের যে অ্যানুয়াল বক্তৃতা সেটা আমাকে নির্বাচন করেছেন এবং আমার মনে আছে নীরোদবরণ চক্রবর্তী সহ ভগিনীদের সঙ্গে বলতে হবে। এখন এটা তো একটা অত্যন্ত বড় বক্তৃতা, প্রেস্টিজিয়াস বক্তৃতা, গোলপার্কের বক্তৃতা। তা আমি বক্তৃতা করতে গেলে তো তৈরি হতে হয় না, বলো? তা আমি তো নিবেদিতার সামনে এমন কিছু করিনি যে বক্তৃতা করতে পারবো। তা আমি পড়তে শুরু করলাম, মুক্তিপানা মাতাজির জীবনীটা পড়লাম, মানে নিবেদিতার জীবনীটা পড়লাম। মানে পরীক্ষার পড়া যেরকম পড়ে সেরকম পড়ছি। পরীক্ষা পড়াতে চাপ থাকে, ভয় থাকে, কিন্তু এখানে নেশার মতন হয়ে গেছে। তারপর লোকমাতা নিবেদিতা, আমি একদম মানে স্বপ্নাবিষ্টের মতন পড়ে যাচ্ছি। প্রায় বোধহয় একেবারে পুরোটা পড়ে ফেলেছি বলবো না, প্রায় সম্পূর্ণটা। আমি মানে রাত হয়ে যাচ্ছে, খেয়াল থাকছে না, মানে পড়তে শুরু করছি, কোনো খেয়াল থাকছে না। রাত 2টো 3টে এরকম ভোট মানে হয়ে যাচ্ছে। মানে এমন যখন সত্যি সত্যি অনেকটা মানে মনে হচ্ছে যে মানে কনসিডারলি আমি এখন ইকুইপড টু গিভ দি স্পিচ, এটা আমার মনে হলো। তখন সেটা মনে হওয়ার আগে যে আমার যে অনুভূতিটা হলো, এক কথায় বলি যে আমার ভীষণ লজ্জা, একটা লজ্জার অনুভূতি, ভীষণ লজ্জা। মানে এরকম কখনো কল্পনা করতে পারিনি। স্বামীজিকে আমিও ভালোবাসি, যুব সম্মেলনে তার আগেও বলছি, কিন্তু এই যে ভালোবাসা, এই যে ভারতের জন্য এইরকম আত্মত্যাগ, এ শুধু পড়েই এরকম মনে হচ্ছে তো। আর যারা তাকে দেখেছে, যারা তার ওই মানে ভারত প্রাণতা যেন বিচ্ছুরিত হচ্ছে। একটা লোকটা রেডিয়েট করে তো, রবিশঙ্করের সঙ্গে যেন সবসময় সুরের মধ্যে আছে, ভীমসেন সবসময়। কোনো একজন, এরা দুজন নয়, আরেকজন গায়কের কাছে, আরেকজন গায়কের সম্বন্ধে আমাকে যিনি গান শেখাতেন, এটা বললে মনে হয় যেন আমি কত গান শিখেছি, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করেছি আর কি। অরুণ চট্টোপাধ্যায়, তিনি বলছেন যে কীরকম উনি যার কাছে গান শিখেছেন, নামটা ভুলে যাচ্ছি, উনি বসে আছেন, একটা রিক্সা চলে গেল, প্যাঁক করে বাজিয়ে দিই, সবসময় সুরের মধ্যে আছে তো। সঙ্গে এই ওটার পর্দাটা কী ছিল বলতো? কোন পর্দায় ছিল? প্যাঁক যে বাজলোটা, হ্যাঁ, কোন পর্দা, কোন স্কেল পর্দা, মানে তার কাছে সুরময় জগৎ, স্বরময় জগৎ। তেমনি নিবেদিতাকে যারা দেখেছে তারা দেখতো যে একটা আদর্শ, তারপর সঙ্গে বলছে ভাবময়ী। ভাবময়ী তো হবেই, সব সময় স্বামীজির ভাব, দেশের ভাব, ভারত দেশ মানে ভারতের ভাব, দেশ তো তার দেশ, এদেশ বলতেন, তারই তো দেশ ভারতের নিবেদিতা।
তিনি তার মধ্যে ঘুরে রয়েছে। তিনি ছিলেন ভাবময়ী বলছে সবাই, যারা দেখেছে যে একটা ভাব জগতে তিনি বিচরণ করতেন। তার ওই বইটা পড়ে মানে আমার সত্যি লজ্জা লাগলো, কি করেছিস? এই দেশ তো ওর তো দেশ নয়, ওর তো জন্মদেশ নয়, আমাদের তো জন্মদেশ। কোনোদিন তো এরকম ভাবে দায়িত্ববোধ অনুভব করিনি। মনে মনে গর্ব ছিল আমরা অন্যদের থেকে একটু আলাদা, যে স্বামীজিকে অল্প বয়সে ভালোবেসেছি। স্বামীজিকে ভালোবেসেছি মানে স্বামীজি ভারতবর্ষকেও ভালোবেসেছি। তারপর কিছুটা অন্য সবাই যেমন বাড়ি ঘরে থাকেনি, ত্যাগেরও একটা হয়তো সূক্ষ্মভাবে অহমিকা বা পরিতৃপ্তি ছিল। কিন্তু ওর জীবনীটা পড়ে আমি তোমাকে যা বলছি এটা আমার আন্তরিক অনুভূতি, তোমাদের এটা বলছি, এবারে লজ্জায় যেন মাথাটা ভেতরে ভেতরে নত হয়ে যাবে, কি করেছি। তা সেই থেকে নিবেদিতার কথাটাকে অস্বীকার করতে পারা যায় না। নিবেদিতা হচ্ছে স্বামীজির উপসংহার। ব্রজেন্দ্র বলেছেন উপসংহার মানে এই ক্ষেত্রে অন্তত ভারত সম্পর্কীয় ব্যাপারে নিবেদিতা হচ্ছে স্বামীজির সত্যি সত্যি উপসংহার, এবং এটা একদম ঠিক কথা। তা এটা মিস ম্যাকলাউড নাম শুনেছো তো? তোমরা শুনেছো মিস ম্যাকলাউডের নাম? স্বামীজির কাছে দীক্ষা নিয়েছিলেন, জানো তো? স্বামীজির শিষ্যা, কিন্তু স্বামীজির থেকে বয়সে বড়ছে। লোকের সম্বন্ধে একে দেখেছে, এগুলো তোমাদের কাছে অনেকবার বলেছি আমার অনুশীলন যারা করেছ, যে তিনি মঠে আসতেন। স্বামীজির শরীর যাওয়ার পরে তিনি এসে মঠে থাকতেন। স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজি কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি? লাভ ইন্ডিয়া, ভারতবর্ষকে ভালোবাসো। তারপরে যখন স্বামীজির দেহত্যাগ গেল বলে জগৎটা যেন শূন্য হয়ে গেল। তারপর আমার মেটার লিঙ্কের একটা কথা মনে পড়লো, যে যদি তুমি কাউকে ভালোবাসো তবে শোক করো না, সে যেটা চেয়েছিল সেরকম করো। তারপর থেকে আমি ভারতবর্ষকে ভালোবাসার চেষ্টা করেছি আরো বেশি করে, এবং সেই জন্য বছরে 6 মাস আমি বেলুড় মঠে গিয়ে থাকি। এবং তাকে দেখা যেত লোকেশ্বরীর কাছে শুনেছি, অন্য কারোর কাছে শুনিনি, যে তিনি কি করতেন, ওই যে ওই বেলুড় মঠে কুলিরা কাজ করছে, গঙ্গার প্রস্তাব বাঁধাচ্ছে, বৈঠক করছে, তিনি ওখানে গিয়ে বাংলা ভাষা বুঝতেন, বলতে হতে পারতেন না, ওই ঝুড়ি একটা ওরা উল্টো করে দিয়েছে, উনি ওখানে নিয়ে বসে আছেন, তাদের দিকে তাকিয়ে আছেন, তাদের সঙ্গে কথা বলছেন। তারপর কেউ জিজ্ঞেস করতো যে ক্যান্টিন বলে ডাকতো সবাই, যে আপনি কি করছেন এখানে? বলতেন স্বামীজি বলেছিলেন এরাই তো ভারতবর্ষকে ভালোবাসতে বলেছিলেন, তাই এদের সঙ্গে কথাবার্তা বলছি। তার জন্মদিনে সব সাধু ব্রহ্মচারীরা যেত, তাকে হ্যাপি বার্থডে বলতো। তারপরে একটা স্টপ কোয়েশ্চেন তারা বলতো, তার কারণ ক্যান্টিন যে উত্তরটা দেবে সেটা শোনাচ্ছে, যে তোমার বয়স কত হয়েছে? তাকে বললেন যে 20 বছর বয়স। 20 বছর বলছিল, সে কি 20 বছর বয়স? তোমরা তো বয়সটা লোকাও, সেই জন্য বলছো মেয়েরা তো বয়স বলতে পারো। তখন উনি বলতেন না, যেদিন থেকে স্বামীজিকে দেখেছি সেদিন থেকে আমি বয়স গণনা করি, তার আগে তো মানুষ ছিলাম না, এরকম বলতে। এই ক্যান্টিন মিস ম্যাকলাউডের খুব বন্ধু ছিলেন। তা তিনি পরিষ্কার বলছেন, ওই যে বললাম না উপসংহার, এই ভারত সংক্রান্ত ব্যাপারে উপসংহার। রামকৃষ্ণ মিশনের ব্যাপারে আমরা বলবো না, যে বিবেকানন্দ নিবেদিতা উপসংহার, তার জন্য তার গুরু ভাইরা ছিলেন। তা বলছেন, মিস ম্যাকলাউড বলছেন যে স্বামীজি chose Nivedita for the work of Mother India, which he himself could not do, being a সন্ন্যাসী। একদম পরিষ্কার ম্যাকলাউড যখন বলছেন, তখন এটাকে আমরা একদম অথেন্টিক বলে ধরতে পারি, প্রামাণিক বলে। নিবেদিতা যখন এসছেন তার 1 মাস পরেই ম্যাকলাউড এখানে এসছেন, জানো তো? এবং বেলুড় মঠের প্রথম বাসিন্দা কে বলো তো? জানো, কেউ বলতে পারো? হ্যাঁ, না বেলুড় মঠ, এখন আমি যে বেলুড় মঠে থাকি সেই বেলুড় মঠে প্রথম কারা বসবাস করেছে? নিবেদিতা। ওরা এলেন 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। তখন বেলুড় মঠের বায়না হয়ে গেছে, কিন্তু বেলুড় মঠটা সরকারিভাবে আসেনি। মানে সরকারিভাবে বলতে মানে আইনগতভাবে এখনো আসেনি, কিন্তু বেলুড় মঠে আমরা টাকা পয়সা দিয়ে দিয়েছি।
আর বেলুড় মঠের ওই জমিটা, ওখানে জাহাজ নৌকো তৈরি হতো, সেজন্য ভীষণ উপর খবর, হাঁটা যায় না। একটা বাড়ি ছিল, কোন বাড়িটা ছিল জানো? ওই স্বামীজির বাড়িটা, ওইটা ওই বাড়ি ওই আমার কাছ থেকে আগের থেকেই ছিল। বেলুড় মঠ নেওয়ার আগের থেকেই স্বামীজির বাড়িটা ছিল, সেটাকে একতলা ছিল, দোতলা করা হয়েছে। আর নিবেদিতা এলেন 28শে জানুয়ারি 1898, আর মিস ম্যাকলাউড আর সারা বলতে 1 মাস পরে। তখন ওরা চাইলেন কি, প্রস্তাব দিল আমরা যদি এখানে আসি, থাকি যদি। আর স্বামীজি আছেন নীলাম্বর বাবুর বাড়িতে, জানো তো, সবাই জানো তো একটু কোন জায়গায়, ওই দক্ষিণ দিকে। বেলুড় মঠ তখন, বেলুড় মঠ না, রামকৃষ্ণ মঠ তখন, ওটাকে বলা যায় ভাড়াটিয়া মঠ বাড়ি দেখবে লেখা আছে, ওই নীলাম্বর বাবুর বাড়িতে আছে। হ্যাঁ, স্বামীজি ওখানে আছেন, তাই ওখানে যদি আমরা থাকি স্বামীজির সঙ্গে পাওয়া যাবে। স্বামীজি ওই করে একটু সংস্কার করে ওই বাড়িটাতে তারা থাকলেন। তা মিস ম্যাকলাউড এত এত আগের থেকে নিবেদিতাকে জানেন, সেই সময় থেকে সবটা জানেন। এবং নিবেদিতার যে পত্রাবলী বেরিয়েছে আবার নতুন করে, মানে রিভাইজড, প্রায় 850 না কত পত্র, তার মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ পত্র তিনি লিখেছেন মিস ম্যাকলাউডকে। যখন তার সংশয় হতো, যখন তারও দ্বন্দ্ব হতো, মিস ম্যাকলাউড একেবারে সব জানেন। সেই মিস ম্যাকলাউড নিবেদিতার চলে যাওয়ার পরে সব জীবনী লেখার জন্য তিনি উদ্যোগী হয়েছেন, রামকৃষ্ণ মিশনের সাধুরা উদ্যোগী হয়েছে, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। আমরা শারদানন্দজি নিবেদিতা স্কুলটাকে একটু আগে রেখেছিলেন। তারপর আমাদেরই সাধুরা, অসিতানন্দ বলে একজন মহারাজ, আরেকজন মহারাজ, তারা নিবেদিতার জীবনীর উপাদান তৈরি করার জন্য সচেষ্ট হয়েছিলেন। মিস ম্যাকলাউডকে বলেছিলেন, এদের সমবেত চেষ্টায় নিবেদিতার জীবনীর উপাদান নিয়ে প্রথম জীবনী লিখেছিলেন রিজেল রেমো বলে একজন ফরাসি মহিলা। তা সেই রিজেল রেমোকে জীবনীর উপাদান নিবেদিতার কাছ থেকে তিনি গ্রহণ করেছেন, ভারতবর্ষের থেকে গ্রহণ করেছেন। শঙ্করানন্দ মহারাজ নিবেদিতার প্রায় সেক্রেটারির মতন ছিল। শঙ্করানন্দ মহারাজ একসময় আমাদের রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন। তো এদের সবার কাছ থেকে জীবনী দিচ্ছে, তো মিস ম্যাকলাউডের কাছ থেকে নিচ্ছে। নিবেদিতার বোন আছেন বেঁচে, ভাই আছেন বেঁচে, তাদের কাছ থেকে উপাদান নিয়েছে। তার মিস ম্যাকলাউড লিখছে, সেই চিঠিটা তোমাদের কাছে আমি পড়লাম, যে মিস ম্যাকলাউড বললে সেটা অথেন্টিক, অত্যন্ত প্রামাণিক, যে স্বামীজি নিবেদিতাকে কেন বেঁচেছিলেন, ফর দি ওয়ার্ক অফ মাদার ইন্ডিয়া, এই ভারতবর্ষের কাজটার জন্য স্বামীজি নিবেদিতাকে বেঁচেছিলেন। কেননা তিনি এটাকে জাগিয়ে দিয়েছেন, কিন্তু বাকি কাজটা সন্ন্যাসী বলে করতে পারছেন না। এই কারণে স্বামীজি নিবেদিতাকে স্বাধীন হতে বলেছিলেন। এই কারণে স্বামীজি নিবেদিতাকে ব্রহ্মচর্য দেননি, ভেতরে সন্ন্যাসী। কেন নিবেদিতার জীবনটা আলাদা, নিবেদিতাকে সারা ভারত করতে হবে, ভেতরে সন্ন্যাসী। কিন্তু স্বামী বলতে তুমি যেমন আছো তেমন থাকো। শ্রী মা নিবেদিতাকে দেখেছিলেন যে নিবেদিতা গেরুয়া পরে আছে, কিন্তু স্বামী বলেছেন তুমি যেমন আছো, কিন্তু ব্রহ্মচারীর মতন অনেক কঠোরতা করিয়ে দিয়েছেন। তাই এই ভারতবর্ষ, যার জন্য দেখা যাচ্ছে স্বামীজি বলছেন যে আমি মার্গারেটের জন্য যত সময় দিয়েছি তার জন্য দিয়ে মিস ম্যাকলাউডকে বলেছিলেন। মার্গারেটের নির্মাণের জন্য তিনি সব থেকে বেশি সময় দিয়েছেন, কেন দরকার। স্বামীজি বলেছিলেন আজকে যদি আমি মরে যাই, এ আমার কাজ চালাবে। কোন কাজ? রামকৃষ্ণ মিশন নয়, রামকৃষ্ণ মিশনের কাজটা চলেছে। নিবেদিতা রামকৃষ্ণ মিশনে ছিলেন না, রাজা মহারাজ ওইটার জন্য বলেননি, এই ভারত তৈরির জন্য। এবং এই কাজ স্বামীজিকে দিয়ে গেছিলেন তার গুরু। এটা আমি বারবার ধরে বলে থাকি, তোমরা যদি শুনে থাকো, হয়তো শুনেছো, আমি আবার বলছি, এটা প্রমাণ করা যায়, প্রামাণিক। এটা স্বামীজি সবসময় বলেছেন, তো আমার গুরু ছাড়া আমি কিচ্ছু করিনি, বলেছেন না বারবার ধরে। তিনি আমার পেছনে গুরুর নির্দেশই পালন করেছেন। তিনি গুরু কিরকম নির্দেশ দিলেন, অনেক কিছু বলেছেন হয়তো, কিন্তু 3টে মূল জিনিস বলেছেন। একটা হচ্ছে রামকৃষ্ণ মিশনটা তৈরি করতে হবে। তোমরা যারা স্বামীজির জীবনী করেছো তারা দেখবে যে দেহত্যাগের বারবার ধরে ডাকছেন, তাই না? একা ডাকছেন, সকলের সামনে ডাকছেন। নরেনকে বলে সকলের সামনে বলছেন ও তোদের নেতা, ওর কথা শুনবি। আবার নরেনকে আবার আলাদা ডেকে বলছেন তুই হচ্ছিস এদের মধ্যে সব থেকে বুদ্ধিমান, দেখবি এরা যেন কেউ বাড়ি ফিরে না যায়, সবাইকে খুব ভালোবেসে তার ইয়ে করবি। মানে সকলের সামনে বলছে নরেনকে মেনে চলবি, আবার নরেনকে বলছে ওদের সকলকে দিয়ে। তার ফলে আমরা কি দেখছি, স্বামীজি একদম পাগলের মতন ঘুরে বেড়াচ্ছেন। প্রমোদা দাস মিত্রকে চিঠি লিখছেন, গঙ্গা তীরে একটা জায়গা যদি করতে পারি, আমার কাছে আমার প্রভুর নির্দেশ যে এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করবো। প্রমোদা দাস মিত্র খুব বৈদান্তিক, তিনি স্বামীজিকে উপদেশ দিচ্ছেন যে আপনি সন্ন্যাসী, আপনার আবার গুরু ভাইদের জন্য একটা চিন্তা কেন? এটাও তো মায়া, এসব বলছে। স্বামীজি কোনো তর্ক যুক্তির মধ্যে যাচ্ছেন না, বলছে হ্যাঁ আপনি যা বলছেন ঠিকই। প্রমোদা দাস মিত্রের কাছে সাহায্য চেয়েছিলেন,
মানে প্রমোদা দাস মিত্র নিজে টাকা দেবেন তা নয়, প্রমোদা দাস মিত্র কাশিতে থাকতেন। প্রমোদা দাস মিত্রের অনেক জানাশোনা আছে, আপনি যদি একটু জানাশোনা করিয়ে দেন, যোগাযোগ করে দেন, আমার হয়ে একটু বলে দেন, আমি গিয়ে ওখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে টাকা আদায় করবো। প্রমোদা দাস মিত্র উপদেশ দিলেন, সেই উপদেশ আমরা পাচ্ছি না, কিন্তু তিনি কোনো সাহায্য করেননি। সেই প্রমোদা দাস মিত্রকে স্বামীজি বোঝাচ্ছেন যে আপনি যা বলেছেন সবই ঠিক, কিন্তু আমার উপর প্রভুর নির্দেশ এই যে এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করিব। ত্যাগী মণ্ডলী তার গুরু ভাই, সত্যি তো দাসত্বই করেছেন তিনি, সেই জন্য পাগলের মতন ওই একটু থাকার জায়গা করছেন, যদি টাকা পাওয়া যায় করবেন। কেউ এগিয়ে এলো না, শেষকালে সুরের মিত্র এরা সব এগিয়ে এলেন। তো ওই সুরের মিত্র যা দিলেন, সুরের মিত্র না, সুরের মিত্র তার আগেই দিয়েছেন, বলরাম বসু তার আগে দিয়েছেন, সুরের মিত্র আর বলরাম বসু পরপর মারা গেছেন। তখন স্বামীজি এদের কাছে করেছিলেন, কিন্তু কোনো সাহায্য পাননি। তাহলে এই একটা কাজ, রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা, এটা স্বামীজিকে দাও গুরুদেবের কাজ। আরেকটা কাজ দিয়েছিলেন, সেই কাজটা হচ্ছে কি, এটা আমরা স্বামীজির পরিব্রাজক জীবনে বর্ণনাতে পাচ্ছি। স্বামীজি ঘুরতে ঘুরতে হাতরাস স্টেশনে উপস্থিত হয়েছে। সেখানকার সহকারী স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত, তিনি স্বামীজিকে দেখেই মুগ্ধ। তিনি পরবর্তী স্বামী সদানন্দ নাম হয়েছিল। ওই সদানন্দের শিষ্য, তোমাকে বললাম বশিষ্ঠর সেন, সদানন্দ বলতো আমি স্বামীজির কুকুর। তার যখন শেষ সময় অসুস্থ, তখন তিনি মানে বিছানাতেই মলমূত্র ত্যাগ করতেন। এরা সব কাগজ দিয়ে পরিষ্কার করতে, এই যে কোনো কাগজ ব্যবহার করবি না। কাগজ মানে তো মা সরস্বতী, মা সরস্বতী ক্ষুণ্ণ হবেন, রুষ্ট হবেন যদি কাগজ ব্যবহার করতে হয়। স্বামীজির রচনাবলীর পাতা ব্যবহার। তুমি ভাবতে পারো এবার কি ভক্তি, যে স্বামীজি তার গুরু রচনাবলীর পাতা ব্যবহার করবে কেন? বলে আমার গুরু আমার পাদুকা পর্যন্ত বহন করেছেন, কাজে তিনি কখন আমার উপরে রুষ্ট হবেন না। পাদুকা বহন করেছেন মানে ওই পরিব্রাজক হয়ে যখন ঘুরছেন, তিনি বলতেন লাভ অ্যাট ফার্স্ট সাইট। বলে আমি তার সেই ভয়ঙ্কর চক্ষু দুটোর দ্বারা ঘায়েল হয়ে গেলাম, সেই ভয়ঙ্কর চক্ষু দুটোকে অনুসরণ করলাম। ভয়ঙ্কর মানে যে এমন আকর্ষণীয় শক্তি। আমি যে চোখ তো যদি বড় একটা যদি ছবি কখন অনেক সময় থাকে না, একদম গোটা মানে দেয়ালটা জুড়ে যদি স্বামীজির তাকানো ছবির সামনে দাঁড়াও না, তুমি দেখবে মাথা ঝিমঝিম করছে, ওই চোখের দিকে তাকে তুমি চোখ ফেরাতে পারবে না। মানে খোলা চোখের কোনো ছবি যদি দেখো লাইফ সাইজ, হ্যাঁ, তুমি দেখবে ভেতরটা পর্যন্ত হাসি মুখে বা দাঁড়িয়ে আছেন বা তেজস্বী মুখে তাকিয়ে আছেন, তোমার মনে হবে যে ভেতরটা পর্যন্ত চলে যাচ্ছে। সেই চোখে যারা সত্যি সত্যি জীবন্ত চোখ দেখেছে তাদের অবস্থাটা ভাবো তো। কাজেই ওই জন্য বলছেন যে আমি সেই ভয়ঙ্কর চক্ষু দুটির অনুসরণ করলাম, লাভ অ্যাট ফার্স্ট সাইট বলছে। তো সেই সদানন্দ তিনি পরিব্রাজক জীবনে তিনি একদম অসুস্থ হয়ে পড়েছেন, হাঁটতে পারছেন না, চলত শক্তি রহিত। তখন তার যে পোটলাটার মধ্যে চটি ছিল, স্বামীজি জানেন, সেই পোটলাটা মাথায় করেছিলেন, স্বামী সদানন্দকে ধরে ধরে নিয়ে যাচ্ছে যে আমার চটি যে বহন করতে পারবে, এরকম। তা সেই সদানন্দ কি বলতে গেলাম কি প্রসঙ্গে সদানন্দের কথা। আচ্ছা, সেই সদানন্দ ওই পরিব্রাজক জীবনে যখন দেখা হয়েছে প্রথম, তখন সন্ন্যাসী হয়ে বেরোননি। দেখছেন যে স্বামীজি অত্যন্ত প্রাণোচ্ছল, তো মাঝে মাঝে আমার এই অত্যন্ত প্রাণোচ্ছল গুরুটি বিমর্ষ বিষণ্ণ হয়ে বসে থাকেন। একদিন জিজ্ঞেস করলেন যে আপনি কেন এরকম বিমর্ষ হয়ে বসে থাকেন? তখন স্বামীজি বলছেন, দেখো আমার উপরে আমার গুরুদেবের একটা বিরাট দায়িত্ব দেওয়া রয়েছে, সেটা হচ্ছে মাতৃভূমি পুনরুজ্জীবন। সেইটা এখনো করতে পারছি না, আমার সামর্থ্য কত কম, এটা যখন ভাবি তখন আমি বিমর্ষ না হয়ে পারি না। তাহলে ঠিক তো, এই ভারতবর্ষকে জাগরণের জন্য আমরা বলি যে স্বামী যখন সমাধিস্থ হতে চাচ্ছিলেন, তখন ঠাকুর তাকে বললেন যে জগতে তোর বইয়ের মতন হতে হবে, ছাতার মতন হতে হবে, বটগাছের মতন হতে হবে। স্বামীজির সমাধিমুখী মনকে মানবমুখী করেছেন শ্রীরামকৃষ্ণ, তেমনি স্বামীজির সমাধিমুখী মনকে ভারতমুখী করেছেন শ্রীরামকৃষ্ণ। স্বামীজির সমাধিমুখী মনকে একটি সংঘমুখী করেছেন শ্রীরামকৃষ্ণ। তিনি তো নির্বিকল্প সমাধি চাচ্ছিলেন, কিন্তু একটি সংঘের জন্য প্রাণ দেওয়া, একটি দেশের জন্য প্রাণ দেওয়া, একটি দেশের বাইরে, দেশ এবং সংঘের বাইরে
বা দেশ এবং সংঘকে গ্রহণ করে গোটা মানব জাতির জন্য প্রাণ দেওয়া, তার জন্য উদ্বুদ্ধ করেছেন কিন্তু তার গুরু শ্রীরামকৃষ্ণ। এখন এই যে কাজ, প্রথম যে কাজটি, সেই কাজটির জন্য স্বামীজি নিবেদিতাকে আনেননি। আবার আনেননি বললেও ভুল হবে। সেই কাজটির যে উইমেন উইং, যে নারী, এই যে পুরুষ মঠ হয়েছে নারী মঠ হবে, সেই নারী মঠের সূচনা করানোর জন্যও কিন্তু স্বামীজি নিবেদিতাকে নিয়ে এসেছিলেন। নিবেদিতাকে ভারতবর্ষে আনার দুটি তাৎপর্য। একটা হচ্ছে যে ত্যাগব্রতী একটি জীবন, যে জীবনটা সত্যি সত্যি আত্মমুক্তি এবং জগৎ কল্যাণের জন্য নিয়োজিত, এরকম একটি জীবন ভারতবর্ষে এনে ভারতবর্ষের নারীদেরও আত্মমুক্তি এবং জগৎ কল্যাণের জন্য অনুপ্রাণিত করার জন্য নিবেদিতাকে নিয়ে এসেছিলেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একই মানুষকে দিয়ে দুরকম কাজ করাতে হবে। যে মানুষকে বহু এরিয়াতে কাজ করতে হয়, তার জন্য কিছু কিছু ব্যতিক্রম করতে হয়। এই ব্যতিক্রমটা কি? ধরো শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মধ্যে কিছু ব্যতিক্রম আছে। শ্রীরামকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তিনি শুধু পুরুষদের জন্য নন, তিনি শুধু, হ্যাঁ অবশ্যই নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য, আমি সে কথাটা বলতে চাচ্ছি না। তিনি শুধু সন্ন্যাসীর জন্য নন, তিনি গৃহীদের জন্য বটে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ জীবনের একটা ব্যতিক্রম করা হয়েছে কি, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হওয়া সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ বিবাহ করেছে, তাই না? এবং শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু একেবারে গৈরিক ধারণ করে সন্ন্যাসীর মতন থেকেছেন তা নয়। তিনি তার স্ত্রীকে কাছাকাছি রেখেছেন, কারণ তার জীবনের আদর্শ হচ্ছে একাধারে পুরুষদের সন্ন্যাসীর জন্য, একাধারে ত্যাগের জন্য। কাজে তার ব্যতিক্রম একটু, সেই ব্যতিক্রমকে স্বামীজি কিন্তু করতে হয়। কারণ স্বামীজির আদর্শ হচ্ছে প্রধানত সন্ন্যাসী। সন্ন্যাসী যেমন চলে একেবারে সর্বতভাবে বাহ্য সন্ন্যাসীর যে লক্ষণ, পরিপূর্ণভাবে সেই লক্ষণ মেনেই স্বামীজি সন্ন্যাসীদের জন্য কাজ করেছেন, আর দেশের জন্য কাজ করেছেন। আর ভগিনী নিবেদিতা কি? ভগিনী নিবেদিতাকে ব্যতিক্রমী নারী চরিত্র। ব্যতিক্রমী নারী চরিত্র কেন? রামকৃষ্ণ সংঘে, সারদা সংঘ বা রামকৃষ্ণ সংঘে, যে তাকে যেমন নারীদের জন্য সম্পূর্ণ ত্যাগের আদর্শ দেখাতে হবে, আবার স্বামীজির যে ভারতের কাজ, যেটা গুরুদেব দিয়ে গেছে, সেই কাজটাও করতে হবে। সেই জন্য ভগিনী নিবেদিতা সন্ন্যাসিনী হওয়া সত্ত্বেও তার জীবনটা কিন্তু দুটো দিকে হয়েছে, তাই না? একেবারে যেমন অন্তরে অন্তরে সন্ন্যাসী, তেমনি তিনি সর্বত্র বাইরের লোকের সঙ্গে মিশছেন, সর্বত্র যাচ্ছেন স্বাধীন, এটা করতে হয়েছে। এই ভারত সংক্রান্ত কাজের জন্য বিবেকানন্দের উপসংহার হচ্ছে ভগিনী নিবেদিতা। ভারত সংক্রান্ত কাজের জন্য বিবেকানন্দ বলেছিলেন যে আমি যদি আজকে মরে যাই, তবে আমার কাজটা এ করবে, এবং সেই কাজটাই তিনি করেছেন। ভগিনী নিবেদিতার অবদান যেটা, ভগিনী নিবেদিতাকে স্বামীজি শিক্ষা দেওয়া শুরু করলেন কবে থেকে বলো তো? বলো, বলেছো তো? কবে এসছেন? আমি বলেছি 1898 জানুয়ারি মাসে। আর বেলুর মঠে থাকলেন, তাই তো? 4 মাস ছিলেন। ওই 4 মাস থাকার পরে একদিন বললেন, ভগিনী নিবেদিতা মিস ম্যাকলাউডকে বলছি, তোমার তো মনে আছে ওই বেলুর মঠের লনে দাঁড়িয়ে স্বামীজি একদিন আমাকে বললেন যে আমি উত্তর ভারত ভ্রমণে যাচ্ছি, তুমিও আমার সঙ্গে এই ভ্রমণে এসো, তুমি এক আছো, আমি তোমাকে 20 গুণ শক্তিশালী করে দেব। শিক্ষা শুরু হলো। স্বামীজি বোধহয় মে মাসে যাওয়ার গেলেন, বোধহয় মে মাসে মনে হচ্ছে, উত্তর ভারত পরিভ্রমণে গেলেন। তারপরে ভগিনী নিবেদিতা বলছে সেই শিক্ষা শেষ হলো ওই আমেরিকার রিজলি ম্যানরে, লেগেটের বাড়িতে, ফ্রান্সিস লেগেটের বাড়িতে রিজলি ম্যানর শেষ হলো। তাহলে কতদিন হলো? প্রায় 1.5 বছর। 1.5 বছর স্বামীজিকে শিক্ষা দিয়েছে। স্বামীজি যখন দ্বিতীয়বার আমেরিকায় গেছিলেন, তখন ভগিনী নিবেদিতাকে নিয়ে গেছিলেন, এবং সেই সময় স্বামীজি সব সময় নিবেদিতার কাছে ভারত তুলে ধরেছেন। এই শিক্ষা শুরু হলো। উত্তর ভারত যাচ্ছেন, ভারত শিখিয়ে দিচ্ছি। ভারতকে না শেখালে হবে না। একটা জিনিস মনে রাখবে, এই কথাটা আমি বারবার ধরেই বলি, আমার বক্তৃতা যারা শুনেছ তাদের কাছে নতুন মনে হবে না, কিন্তু তাও বলছি যে নিবেদিতাকে স্বামী চিঠি লিখেছিলেন, মনে আছে? ভারতের জন্য, প্রধানত ভারতের নারীদের জন্য, শুধু নারীদের জন্য নয়, ভারতের জন্য। এবং নিবেদিতা কিন্তু মেয়েদের শিক্ষার ক্ষেত্রে খুব অভিজ্ঞ।
তিনি 6টি শিক্ষা প্রতিষ্ঠান, 6টি না বোধহয় 5টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। স্বামীজির সঙ্গে যখন দেখা হলো, তিনি লন্ডনের উইম্বলডনে নিজের একটি স্কুল করে শিক্ষা দিচ্ছেন এবং তিনি ওই লন্ডনের বুদ্ধিজীবী সমাজের একজন শিক্ষিকা, শিক্ষাবিদ, লেখিকা, বাগ্মী হিসাবে তখন প্রসিদ্ধ। এরকম একজনকে স্বামীজি ভারতে নিয়ে এসে মেয়েদের শিক্ষা দিলেন। স্বামীজি বললেন, তোমাকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে হবে। কিন্তু স্বামীজি বুঝেছিলেন, নিবেদিতা যদি ভারতকে চিনে একেবারে ভেতরে ভেতরে ভারতীয় না হয়ে যেতে পারে, তবে কাজে লাগবে না। ওই ভারত চেনানো শুরু হলো। নিবেদিতা পরবর্তীকালে বর্ণনা করেছেন কিভাবে তিনি ভারত চেনাতেন। যে ধরো একটা জায়গায় হাতি দেখলেন বেড়াতে পারতে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, নিয়েতে যাচ্ছেন, দেখলেন হাতি, ওই হাতিকে দিয়ে শুরু হলো। এই হাতি কতদিন ধরে এই হাতির বাহিনী, ভারতবর্ষের মানে রাজারা এই হাতির বাহিনীকে ভিত্তি করে কতবার শত্রুকে প্রতিহত করেছে। এভাবে সামান্য একটা উপলক্ষ যাবে, আচ্ছা আচ্ছা হ্যাঁ সবিস্ট্রি, কত সামান্য একটা উপলক্ষ করে তিনি ইতিহাস ভূগোলে বিচরণ করতেন। এই করতে 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 শিক্ষা দিচ্ছেন। ভারতকে যখন চিনতে পারছেন, একেবারে ভারতীয়কে তিনি মাঝে মাঝে জিজ্ঞেস করছেন, তোমার জাতীয় পতাকা কি? বলে ইউনিয়ন জ্যাক। স্বামীজি গম্ভীর হয়ে গেল যে এখনো প্রস্তুত হয়নি। এখনো নিবেদিতা ভাবছে আমি সেই ওই পাশ্চাত্যের মানে ইংল্যান্ডেরই লোক নিজেকে ভাবছে। কেন উনি তো যদিও ইংল্যান্ডের লোক ছিলেন না, আইরিশ, আয়ারল্যান্ডে পরাধীন ছিল। নিবেদিতা কি হয়েছে জানো তো? নিবেদিতার উপরে ভীষণ প্রভাব বিস্তার করেছিলেন, পেছনে চলে যাচ্ছি, তার ঠাকুরমা, বাবার মা, তিনজনের প্রভাব খুব বেশি নিবেদিতার ভারত স্বামীজির সঙ্গে দেখা হয়। মাও খুব ধর্মপ্রাণা ছিলেন, কিন্তু প্রভাব হচ্ছে সব থেকে বেশি তিনজনের। এক হচ্ছে নিবেদিতার ঠাকুরমা, মানে বাবার মা, তার নাম কি ছিল বলতো? কি নাম ছিল তোমরা জানো? কিন্তু সেই নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। নিবেদিতার ঠাকুরমার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল। নিবেদিতার নাম কি ছিল? মার্গারেট এলিজাবেথ নিলাস। বিবাহের আগে তার নাম ছিল মার্গারেট এলিজাবেথ নিলাস। তিনি বিবাহ করলেন বাড়ির রমতে জন নোবেল বলে এক ভদ্রলোককে। এই জন নোবেল কে বুঝতেই পারছেন, নিবেদিতার ঠাকুরদা। তার পরিচয়টা কি? জন নোবেল একজন ওয়েসলিয়ান চার্চ, তার সঙ্গে যুক্ত একজন মিনিস্টার ছিলেন। মিনিস্টার মানে হচ্ছে মানে স্পিরিচুয়াল মিনিস্টার, মানে প্রিচার বলতে পারে, মিশনারি আমরা যাদের করি, ক্রিশ্চিয়ান মিনিস্টার। তা সেটাই তার একমাত্র পরিচয় নয়। তিনি আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামে, আয়ারল্যান্ডের ব্রিটিশ অধীন তো, স্বাধীনতা সংগ্রামে একদম প্রত্যক্ষ ভূমিকা, যার জন্য নিবেদিতা খুব বড় বংশে জন্মগ্রহণ করেছে। মানে স্বার্থত্যাগ এবং ধর্মপ্রাণতা এবং দেশাত্মবোধ ওদের রক্তে রক্তে মিশে আছে, বুঝতে পেরেছে? তিনি একজন খ্রিস্ট ধর্ম প্রচারক এবং সঙ্গে সঙ্গে আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি ঘুরে বেড়ান, সব জায়গায় ক্যাম্পেইন করে বেড়ান, প্রচার করে বেড়ান, কাজ করে বেড়ান। তার ফলে তাকে কিন্তু অনেক নির্যাতনও সহ্য করতে হয়েছে এবং সেই সময় আয়ারল্যান্ডের অবস্থা খুব খারাপ। তা সেই জন্য তিনি একদম ঘরে ঘরে গোটা আয়ারল্যান্ডে বিখ্যাত হচ্ছে। এ বলছে যে he was a man of legendary renown, ইয়ে বলছেন রিজাল রেমো তার জীবনীতে বলছেন এত তিনি পরিচিত ছিলেন ঘরে ঘরে। এখন এই মানুষটি দ্বারা মুগ্ধ হয়ে ওই মার্গারেট এলিজাবেথ নিলাস বিবাহ করে। বাড়ির থেকে খুব বাধা, কেন? যে এই লোকটিকে বিয়ে করার মানে বিপদে পড়া, তাই না, শাসকদের বিরুদ্ধে যাওয়া। কিন্তু তিনি বাড়ির রমতে একে বিবাহ করলেন। তার নাম কি হলো? মার্গারেট এলিজাবেথ নোবেল। অত্যন্ত ব্যক্তিত্বময়ী মার্গারেট নোবেল। মানে আমাদের নিবেদিতা, তিনি ওই ঠাকুরদার সঙ্গ পাননি, জর্জ নোবেলের সঙ্গ পাননি, অনেক আগে মারা গেছে। বয়সের তফাৎ ছিল ঠাকুরদার ঠাকুরমা, কিন্তু ঠাকুরমার সঙ্গ হয়েছে। বিরাট প্রতিভাশালী, মানে অত্যন্ত প্রভাব, মানে ব্যক্তিত্বময়ী মহিলা ছিলেন। যার জন্য কি হলো, শাশুড়ি মার এমন প্রভাব যে নিবেদিতার মা এবং বাবা উভয় মিলে নাতনির নামও রাখলেন ঠাকুরমার নামে, মার্গারেট এলিজাবেথ নোবেল। এবং নিবেদিতার সৌভাগ্য হয়েছে তার জীবনের শুরুতে বেশ কয়েক বছর ঠাকুরমার
সংস্পর্শে থাকা। এসো 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 এসো। কত দূরে যাবে? আর ডিস্ট্রিক্টে এখনই খবর পেলে? আচ্ছা বেশ, কত দূরে যাবে? আচ্ছা বেশ বেশ বেশ। তুমি যাবে? হ্যাঁ ঠিক আছে। তা এর প্রভাব খুব বেশি। তারপরে কার প্রভাব বলো? বাবার প্রভাব। বাবার প্রিয় ছিল। বাবা বুঝতেন যে এই মেয়েটা অসাধারণ, ছোট মেয়েটা। তা সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। যখন প্রচার করতেন তখন বাবা এই মেয়েটাকে নিয়ে যেতেন। তারপরটা নিয়ে নাও তো, বললাম থেকে নিয়ে নাও। ঠিক আছে এসো। ওটা কিন্তু আমাকে দেবে, তুমি রেখে দিও। আমি নিয়ে নেবো, তুমি চিন্তা করো না, ভয় করো না, একটু নিশ্চিত থাকো। আমাদের সবাইকে নিঃস্বার্থ হতে হবে না। ঠিক আছে এসো এসো। হ্যাঁ ঠিক আছে এসো। আমি একেবারে অনাসক্তভাবে এটা গ্রহণ করবো এবং নিঃস্বার্থভাবে ব্যবহার করবো। ঠিক আছে আচ্ছা এসো। আচ্ছা তাহলে নিবেদিতা বাবা যখন প্রচার করতে যেত না, মাঝে মাঝে মেয়েটাকে নিয়ে যেত। বাবা ওই যে বললেন না যে এদের রক্তে রক্তে রয়েছে স্বার্থ শূন্যতা এবং ঈশ্বর প্রাণতা। বাবা শুধু যে তিনি প্রচারক ছিলেন তা, তিনি একজন মিনিস্টার ছিলেন। মিনিস্টার মানে কিন্তু এই মন্ত্রী নয়, তো ধর্ম প্রচারক, ওই একই চার্চের সঙ্গে যুক্ত। আর গরিবদের জন্য, গরিবদেরকে খুব সেবা করতেন এবং নিজের কথা ভাবতেন না। স্বামী বলেছিলেন না, খাটতে খাটতে মরে যাবে, নিবেদিতা খাটতে খাটতে মরে গেলেন, খেতে পারেন, কি রোগা হয়ে গেছিলেন। শারদানন্দজি নিবেদিতার দেহত্যাগের পরে যে শোক বার্তা লিখেছিলেন তার মধ্যে ওই যে ছোট ছোট ঘটনা দেখে তো বোঝা যায় এত মহিয়সী কি তিনি করেন। ওই দুর্ভিক্ষ লেগেছে, একা চলে গেছে বন্যার মধ্যে, হয়তো ম্যালেরিয়া হলো, ভুগলেন খারাপ ম্যালেরিয়া, বারবার ম্যালেরিয়ায় ভুগে শরীরটা খুব ভেঙে গেল, খেতে পেতেন না। নিবেদিতা স্কুলের জন্য টাকা কষ্ট করে জোগাড় করতে হতো। রবীন্দ্রনাথ জানতেন, রবীন্দ্রনাথ লিখেছেন সে কথা নিবেদিতার প্রবন্ধে, যে যখনই দেখা যেত টাকার অভাব, ওই স্কুলটাকে চালাতে গিয়ে আমরা জানি যে নিবেদিতা যে স্কুলটিকে চালিয়েছেন একেবারে নিজের উদরান্নের অর্থ থেকে, এটি কল্পনা কথা নয়, অতিরঞ্জিত নয়, না খেয়ে স্কুল চালিয়েছেন। এটা ওদের জন্মগত, মানে পারিবারিক সূত্রে এই আত্মত্যাগ পেয়েছে। ওনার বাবাও খাটতে খাটতে, গরিবদের জন্য খাটতে খাটতে 34 বছর বয়সে মরে যেতেন। তার ভীষণ প্রভাব। নিবেদিতাকে নিয়ে যেতেন তো, নিবেদিতার উপরে প্রভাব। নিবেদিতা ঘরে এসে ছোট্ট মার্কেটের তো বাবা কিভাবে প্রচার করেছে সেটা প্রভাবে নিজেও বলতো। বাবা কিভাবে আঙুল তুলে কোনো একটা পয়েন্ট অ্যাসার্ট করার জন্য করছে, ছোট্ট মেয়ে এরকম করতো। 8-9 বছর বয়স তখন তিনি বুঝেছিলেন যে বিরাট একটা আহ্বান আসবে, সেগুলো শুনে সরে যাবো। দেহত্যাগের আগে মাকে বলে গেলেন, নিবেদিতার মাকে, একদিন নিবেদিতা এই মেয়েটি একটা বিরাট আহ্বান আসবে, তখন একে আটকে রেখো না জানেন। তাহলে কার দুজনের প্রভাব হলো, যে মরে গেলেন, বাবা মারা গেলেন খুব দারিদ্র, তো কিছুদিনের মধ্যেই মা মানে নিবেদিতার যে মায়ের দিকে যে ঠাকুরদা হ্যামিল্টন, সেই হ্যামিল্টন নিবেদিতা তার ভাই বোন এবং মাকে নিজের কাছে নিয়ে গেলেন। তখন নিবেদিতা স্কুলে ভর্তি হলেন, কিন্তু স্কুলের ছুটিতে মা ওই ঠাকুরদা মানে দাদু না, মায়ের বাবাকে দাদু বলে, দাদুর কাছেই থাকতেন। এই দাদুর দিকে নিবেদিতা খুব নজর ছিল, দাদু খুব অ্যাট্রাক্ট করতেন, উনি খুব লক্ষ্য করতে পারেন যে দাদু কি করছে। সারাদিন দাদুর পাত্তা নেই, ভোরবেলায় বেরিয়ে যেতেন। হোম রুল, ওই স্বাধীনতা সংগ্রামের তিনি একজন নেতা। সারাদিন তিনি স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কাজ করতেন, আবার রাত্রিবেলা আসতেন। মাঝে মাঝে নিবেদিতাকে নিয়ে যেতেন, মহারাজকে নিয়ে যেতেন। যার ফলে ওই যে শিখেছিলেন তো, যার ফলে নিবেদিতা কিন্তু এই নিবেদিতার ভাই বলছেন, নিবেদিতার দেহত্যাগের পরে, যে ছোটবেলার থেকে আমার দিদির মধ্যে দুটো দেখেছি, অত্যন্ত ঈশ্বর বিশ্বাস আর হচ্ছে তেজস্বিতা, দেশের প্রয়োজন, এই জাতীয়তার স্পিরিট আর হচ্ছে ঈশ্বর বিশ্বাস, এই দুটো দেখেছি। নিবেদিতার একটা সুবিধা হয়েছিল, তিনি তো বিপ্লব আন্দোলনেও অংশগ্রহণ করেছেন। আমি এটা বলতে চাই না, কেন ওখানে বলি না, সবাই বলে বিপ্লব আন্দোলন। বিপ্লব আন্দোলনে বললে নিবেদিতার ভূমিকাটা ছোট করে দেওয়া হয়। কেউ কেউ বলে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের একটা অংশ হচ্ছে বলে বিপ্লব আন্দোলন, এটা বললেও ছোট বলা হয়। নিবেদিতার ভূমিকাটা হচ্ছে গোটা ভারতটাকে ভারত সেবাটাকে তিনি গুরুর সেবা বলে গ্রহণ করেছেন, বিবেকানন্দ সেবা বলে গ্রহণ করেছেন। কাজে ভারতের সর্বাত্মক জাগরণে নিবেদিতা আত্মত্যাগ করেছিলেন।
সেই সর্বাত্ম জাগরণে আত্মত্যাগ করতে গিয়ে দেখলেন আয়ারল্যান্ডে যেমন এই দেশেও তেমন, যে পরাধীনতার জন্য এই ভারতবর্ষ প্রতিভাগুলো উঠতে পারছে না, ভারতবর্ষের মানুষকে কি নির্যাতন হচ্ছে, স্বামীজিকে পর্যন্ত কষ্ট সহ্য করতে হয়েছে। স্বামীজি কাশ্মীরে একটা করতে চেয়েছিলেন, একটা সংস্কৃত বিদ্যালয় করতে চেয়েছিলেন, শুধুমাত্র একটি সাহেব বারবার ধরে বাধা দিয়েছে। নিবেদিতা আপনি জানেন তো যে স্বামীজির মতন মানুষকে যদি এত বাধা সহ্য করতে হয়, যার জন্য ওই নিবেদিতা একটা ব্রিটিশ অনুরাগ ছিল, কিছুদিনের মধ্যে ব্রিটিশ অনুরাগ ভেঙে গেছিল। তিনি সেটা মিস ম্যাকলাউডকে বলছেন। প্রথম তিনি কি ভেবেছিলেন যে ভারতবর্ষেরও বিরাট বিরাট প্রতিভা আছে, বিবেকানন্দের মতন মানুষ আছে, ইংরেজদেরও বিরাট মানুষ আছে, দুয়ের মধ্যে একটু বোঝাপড়া করিয়ে দিলেই হয়। যেমন তিনি বোঝাপড়া ঠাকুরবাড়ির সঙ্গে করতে চেয়েছিলেন, প্রথম চেয়েছিলেন এই ইংল্যান্ড এবং ভারতবর্ষের মধ্যে একটা বোঝাপড়া করিয়ে দেয়। তারপর যখন এগুলো দেখতে শুরু করলেন, একবারে প্রবল ইংরেজ বিদ্বেষ। তিনি নিজেই মিস ম্যাকলাউডকে বলছেন, এখন আমার কি ভাব জানো তো, আমার মতন ইংরেজ ভক্ত কেউ ছিল না, এখন আমার কি ভাব জানো তো, যদি দেখি সামনে একটা সাপ পড়ে রয়েছে, তুমি কি ভাববে বিষধর সাপ রয়েছে মানে তাকে মারতেই হবে। আমার ইংরেজ সম্বন্ধে মনোভাবটা হচ্ছে সেই। তা নিবেদিতা তার কি বলতাম ভুলে গেছি, কি প্রসঙ্গে বললাম বলো তো, কোন জায়গাটা ছিলাম এর আগেটা? হ্যাঁ, আচ্ছা। যার ফলে নিবেদিতা জাতীয় জাগরণ করতে গিয়ে স্বাধীনতার সংগ্রাম বা বিপ্লব আন্দোলনে অংশগ্রহণ করেছে। আজকে প্রত্যেকেই কোনো না কোনোভাবে, ব্যক্তিগতভাবে, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে নিবেদিতার যারা প্রেরণা পেয়েছেন বা নিবেদিতা অংশগ্রহণ করেছে। এই দেশটাকে জাগানোর জন্য জগদীশচন্দ্র বসুর জন্য করেছেন, দেশটাকে জাগানোর জন্যই হ্যাভেল, অবনীন্দ্রনাথ এদেরকে নিয়ে নতুন শিল্প আন্দোলন করেছেন। দেশটাকে জাগানোর জন্যই তিনি দীনেশ সেন, যে যেখানে কিছু কাজ করছে ভারতবর্ষকে জাগানোর জন্য সেখানে তিনি সাহায্য করেছেন, এবং দেশটাকে জাগানোর জন্যই কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করেছেন। প্রথম বিপ্লব আন্দোলন তিনি করেছেন, প্রেরণা দিয়েছেন, এবং নিবেদিতার ট্যাকটিক্স জানা ছিল কিভাবে আত্মগোপন করা যায়। নিবেদিতাদের একটা নির্দিষ্ট গ্রুপ ছিল, গোপনীয় গ্রুপ, বিবেকানন্দ সোসাইটিতে এগুলো সব প্রমাণ আছে। যুবক দল রেখেছেন যাদেরকে দিয়ে তিনি গোটা স্বদেশী আন্দোলনের খবরটা রাখতেন। এবং কিরকম ভাবে তিনি করেছিলেন, একজন আরেকজনের কথা জানতেন। এর মধ্যে স্বামী শঙ্করানন্দজি একজন ছিলেন, কিন্তু শঙ্করানন্দজিকে তিনি কিন্তু কোনো স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে লিপ্ত করেননি, বা স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে নিবেদিতার যেসব কার্যকলাপ শঙ্করানন্দজির সামনে কখনো সেটা অনুষ্ঠিত হয়। যার জন্য শঙ্করানন্দজি সাক্ষ্য দিচ্ছেন যে ভগিনী নিবেদিতা স্বাধীনতা সংগ্রামে কিছু করেনি, কেউ আমি ছিল। কিন্তু নিবেদিতা আবার কিন্তু গিরিশ মুখার্জি বলে একজন ভদ্রলোক আছেন, নিবেদিতা সে বলছে নিবেদিতা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে। কাজে এইভাবে আমি বলছি যে নিবেদিতা ভগবান কি তাকে ক্ষমতা দিয়ে এনেছিলেন। মেদিনীপুরে একটা জায়গায় গেলেন, সেখানে গিয়ে তিনি নিজে, অন্যকে দিয়ে না, বললেন না যে তোমার বন্দুক চালানো, সেটা নিজে বন্দুক চালানো শেখালেন। আর যদি সেই বিপ্লবী বিবরণ সত্য হয়, আমাদেরকে মেনে নিতে হয়, তিনি তাদেরকে মুগুর ভাজাও শিখিয়েছেন। কি করে সম্ভব হলো যে নারী এত ক্ষেত্রে কাজ করছে, সে কবে মুগুর ভাজাও শিখলো, কবে বন্দুক চালানোও শিখলো, কবে অসি চালানোও শিখলো, সেগুলোকে রাইফেল চালানো, বন্দুক চালানো, এগুলো পর্যন্ত মেয়েদের ছেলেদের উভয়কে শেখাচ্ছে। এরকম একটা বহুমুখী প্রতিভা সেই নিবেদিতা ভারতবর্ষে এসেছেন। স্বামীজির দেহত্যাগের পরে তিনি বুঝলেন যে স্বামীজি শোক করানোর সময় নেই, যে স্বামীজি যেন আবার জেগে উঠেছে। সারা ভারতবর্ষ জুড়ে স্বামীজির বাণীকে ছড়িয়ে দিলেন। শঙ্করবাবু একটা কথা বলেছেন যে নিবেদিতা তো এত সব কাজ করেছেন বলছি, আরেকটা দিকে আমাদের নজর রাখতে হবে, মননের নেতৃত্ব নিবেদিতা দিয়েছেন, তার চিন্তা দিয়ে নেতৃত্ব দিয়েছেন, প্রেরণাদাত্রী। দেশ নায়কদের তিনি প্রেরণাদাত্রী, দেশে যত নেতা তাদের প্রেরণাদাত্রী তিনি। এবং ওই যে হচ্ছে মনন নেতৃত্ব, তার যে চিন্তার প্রেরণা, রচনার প্রেরণা, এই সব দিক দেখলে গেলে নিবেদিতা কিন্তু এক নম্বর। আমরা গান্ধীজি, নেতাজি, অন্য যারা আছে, রবীন্দ্রনাথ, সকলের কথা ধরলেও নিবেদিতাকে আমরা এক নম্বর স্থান আমাদের দিতে হবে। এই স্বাধীনতা সংগ্রামের পেছনে তিনি চিন্তা দিয়ে, প্রেরণা দিয়ে যে প্রেরণা দিয়েছেন, এই অংশটা কিন্তু আমরা কখনো আমাদের ঐতিহাসিকেরা দেখেননি। সেটা শঙ্করী প্রসাদ বসু বলেছেন, কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে কি শঙ্করী প্রসাদ বসু তার সব উপাদান সেখানে প্রমাণ সহ দিয়েছেন।
এখন শুধু সেই উপাদানগুলিকে বিশ্বাস করে এবং ভেরিফাই করে একটি ইতিহাস লেখার বাকি রয়েছে, যে ইতিহাসে নিবেদিতার জাতীয় জাগরণের যথার্থ মর্যাদা মানে প্রতিষ্ঠিত হবে, মর্যাদাকে মর্যাদা দেওয়া হবে। এবং শঙ্করীবাবুর কথাটা হচ্ছে কি, যে নিবেদিতার জন্যই ভারতের জাগরণ সেটি সর্বাত্মক রেনেসার ফর্ম নিয়েছে। আমরা আজকাল এটা প্রতিষ্ঠিত সত্য, এটা ঐতিহাসিকরা স্বীকার করেছে যে আমাদের স্বাধীনতা বা জাতীয় আন্দোলনের কাছে বিবেকানন্দের বিশেষ অবদান। কিন্তু এই বিবেকানন্দের অবদানটাকে, বিবেকানন্দকে সবার কাছে পৌঁছে দেওয়া কিন্তু নিবেদিতার কাজ। এইটা যেটার জন্য আজকে যেটা বলছিলাম, যে যখন 5 বছর হয়ে গেছে স্বামীজির দেহত্যাগ হয়ে গেছে, ভারতবর্ষ সম্বন্ধে নিবেদিতার যখন সম্যক ধারণা হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতার প্রয়োজন আছে বুঝেছেন, ভারতবর্ষের শিক্ষার প্রয়োজন আছে সব বুঝেছেন, ভারতবর্ষের দারিদ্র দূরীকরণের প্রয়োজন আছে বুঝেছেন, ভারতবর্ষের মানুষের জীবনধারাটা কি তিনি ভারতবাসীদের মধ্যে থেকে বুঝেছেন। স্বামীজি তাকে বিধবা, ভারতীয় বিধবা যেভাবে চলে, বাইরের কারোর সঙ্গে কথা বলে না, কোনো পুরুষদের সঙ্গে কথা বলে না, সেরকম ভাবে নিবেদিতাকে কাটাতে বলেছে। কাটিয়ে যখন নিবেদিতা বলছেন ওই বেলুড় মঠে শুরু হলো, স্বামীজি বলেন আমার সঙ্গে ভ্রমণে চলো, আমি তোমাকে 20 গুণ করে দেবো। প্রায় 1 বছর 1.5 বছর পরে ওই রিজলি মেনরে গিয়ে আমার শিক্ষা শেষ হলো। ম্যাকলককে বলছি, শিক্ষা শেষ হওয়ার সময় কি হলো, নিবেদিতা সব পরীক্ষায় পাশ করেছে, স্বামীজি সব পরীক্ষায়। একদিন স্বামীজি ধমক লাগায়, কবে তুমি কাজ করবে, কবে কাজ করবে, এক্ষুনি কাজে লেগে পড়ো। কাজ করার জন্য অপেক্ষা করে স্বামীজি, নিবেদিতা সেই কাজে লাগে। তার আগে নিবেদিতা স্কুল শুরু হয়েছে, কিন্তু এইবার শিক্ষা সম্পূর্ণ হয়েছে 99 সাল, 99 সাল নাগাদ। 98 সালে আসছে, 99 সালের শেষের দিকে স্বামীজি চলে গেলেন কোথায়, কোথায় চলে গেলেন, নিবেদিতা এবার শিখাবেন। স্বামীজি কোথায় গেলেন কিছু বলছো? স্বামীজি আমেরিকায় অন্য জায়গায় চলে গেলেন। আর দেরি হয়ে যাচ্ছে নাকি রে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ছেড়ে দিচ্ছি। এই যে আমাকে বলতে বললো বলে আমি বলছি। তা নিবেদিতা অন্য স্বাধীনভাবে কাজ করতে শুরু করলেন। এবং সেই সময় স্বামীজি, আচ্ছা এইসব অভিজ্ঞতার পরে স্বামীজির দেহত্যাগের পরে, স্বামীজির দেহত্যাগ হলো 2 বছর পরে, তারপরে 2 বছর যখন কেটে গেছে, নিবেদিতা এখন সমস্ত জিনিসটা বুঝেছেন। স্বামীজির কাজ তিনি করছেন ভারতবর্ষের সঙ্গে। সেই সময় নিবেদিতা, তোমরা হয়তো জানো যে ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ বলে একটা বই লিখে, জানো তো? এটা হচ্ছে ভারতবর্ষ সম্বন্ধে বিরাট একটা বই। এবং নিবেদিতা মনে করতেন এই বইটা তিনি লেখেন, এটা স্বামীজি তাকে তিনি লিখিয়েছেন। এবং তিনি বলছেন যে আমি দিনের পর দিন পেন হাতে করে বসে আছি, কিচ্ছু আসেনি। তারপর দেখো এখন আমি বসলেই লেখা আসছে। এবং এরকম এই বইটা তুমি অন্তত বুঝতে পারবে। বলছে দেখো অনেক লোক অনেক প্রশংসা করছে, অনেক লোক অনেক নিন্দাও করছে। নিন্দা কারা করছে? ভারতের সম্বন্ধে বলেছেন তো, এই ব্রিটিশরা কেউ কেউ নিন্দা করছে, কিন্তু এই সাদা চামড়ার লোকেরাই আবার এই বইটা দেখে খুব মুগ্ধ হচ্ছে, ভারতের লোকেরাও মুগ্ধ হচ্ছে যে ভারতকে এই আলোতে প্রতিষ্ঠা করা কিন্তু পারেনি, সবই তো সত্য হয়। বলছে এর দ্বারা আমি কিছু বুঝছি না, এর দ্বারা আমার কিছু মনে হচ্ছে না। আমি কি চাই জানো, তুমি যদি এই বইটা পড়ে এখানে স্বামীজিকে আবিষ্কার করতে পারো, তবে আমি বুঝবো যে এই বইটার যথার্থ মূল্যায়ন হয়েছে। আর এই বইটা আমার লেখার কারণ কি জানো তো, যে যাতে ভারতবাসী ভারতবর্ষ সম্পর্কে সঠিকভাবে চিন্তা করতে শেখে, যাতে ভারতবাসীরা, এটা আমি কিন্তু বিদেশিদের জন্য লিখিনি, যদিও বিদেশিরা অনেকে বলছে যে আমরা ভারতবর্ষকে জানতাম না, এখন জানতে পারলাম। আমি কারোর উত্তর দেওয়ার জন্য লিখিনি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যাতে ভারতবর্ষের মানুষ এই বইটা পড়ে ভারতবর্ষকে যথার্থভাবে চিন্তা করতে পারে, চিনতে পারে। এটা হচ্ছে তো স্বামীজিরই কাজ, তাই না? চক্রবর্তী রাজাগোপালাচারী কি বলছেন স্বামীজির সম্বন্ধে, যে ভারতের আত্মমহিমার দিকে ভারতের নয়ন তিনি উন্মীলন করে দিয়েছেন। বলছেন না তো, সারা পৃথিবীর কাছে ভারতকে তুলে ধরেছে, সেটা তো স্বামীজি করেছেন। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কি, ভারতের মহিমা ভারতবাসীরা বুঝতে শিখেছে। আমরা তো জানতাম না যে ভারতের এত কিছু আছে। এই কাজটাই তো নিবেদিতা করলেন। তিনি বলছে এই বইটার কাজ হচ্ছে কি, নিবেদিতা হচ্ছে স্বামীজির উপসংহার, যে যাতে ভারতের লোকেরা তাহলে এই দেশটাকে একেবারে সঠিকভাবে বুঝতে শেখে। সেই জন্য আমি এই বইটা লিখেছি। সেই বইটা লিখতে গিয়ে নিবেদিতা তখন কি বলছেন, ম্যাকক্লাউডকে, আমি বারবার ধরে জাতীয়তার কথা যে বলি, তোমাদের কাছে একটু আগে বললাম, তিনি তখন বলছেন জানো আমার এখন কি মনে হয় জানো তো, এই রাজনৈতিক সংগ্রাম, দারিদ্র দূর, অশিক্ষা দূর, এগুলো হচ্ছে সাইড ইস্যুস, গৌণ ব্যাপার।
প্রধান কাজ হচ্ছে ভারতের মানুষ যেন ভারতীয় জাতীয়তাটার যথার্থ তাৎপর্য উপলব্ধি করে। ভারতের জাতীয়তাটা কি জিনিস? ভারতের জাতীয়তাটা হচ্ছে সহজ কথায় বলতে গেলে দেশপ্রেম, দেশটাকে ভালোবাসতে। কিন্তু দেশপ্রেম বললেই শুধু বোঝা যায় না, দেশপ্রেম সব দেশের মানুষেরই আছে। সেই দেশপ্রেমের জন্যই একটা দেশ সারা পৃথিবীকে মানে সাম্রাজ্যবাদ এসে যেতে পারে সেখানে। আমরা হিটলারের মধ্যে দেখেছি, ইংরেজদের মধ্যে দেখেছি। ভারতকে ভালোবাসা, জাতীয়তাবাদের অর্থ ভারতীয় জাতীয়তার নিবেদিতা যেভাবে বলেছেন, জাতীয়তার কথাটা না আজকাল পরবর্তীকালে অনেকে এই উগ্র জাতীয়তা দেখে, জাতীয়তার আরেকটা মুখ হচ্ছে যেন সাম্রাজ্যবাদ, এই জিনিসটা দেখে অনেকে জাতীয়তাটাকে নিন্দা করেছে। নিবেদিতা জাতীয়তার অর্থটা কি? দেশপ্রেম তো থাকবেই, দেশপ্রেমের সঙ্গে সঙ্গে ভারতটা কত মহান সেটা বুঝতে হবে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো মাকে তো আমরা সবাই ভালোবাসি, গর্ভধারিণী মাকে। সেই সঙ্গে সঙ্গে যদি হঠাৎ আবিষ্কার করি আমার মা হচ্ছেন ধরো রানী রাসমণি বা অহল্যাবাই বা ঝাঁসির রানী বা এরকম আরো যেসব, সেরকম একজন মহিষী মহিলা, সত্য সত্য আমার কল্পনায় না। মাকে মাকে ঝাঁসির রানীর ছেলেও যেমন ভালোবাসতো, রাস্তার একটি ভিখারির ছেলেও একই ভালোবাসে। মা আমাদের কাছে সকলেই সত্য, এই মাকে আমি ভালোবাসি। যে সবারই তো মা আছে, এরকম মা কোনজন পায়? সবাই তো মাতৃস্নেহ পায়, কিন্তু এরকম মা, আমার মা গান্ধারীর মতো মা যদি হয়, আমি যদি দেখি সব মাই সন্তানকে ভালোবাসে, কিন্তু আমার মা, সব সন্তানই মাকে ভালোবাসে, কিন্তু আমি এমন মাকে পেয়েছি যে মা হচ্ছেন গান্ধারীর মতন মা। তাহলে কি হবে? ভারতবর্ষ হচ্ছে তাই। জাতীয়তা মানে হচ্ছে কি শুধু স্বদেশ প্রেম নয়, স্বদেশ প্রেমের সঙ্গে সঙ্গে স্বামীজি এবং নিবেদিতার দৃষ্টিতে এই ভারতবর্ষ সম্বন্ধে একটা সত্য উপলব্ধি যে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এটা ইয়ের নয়, মানে শুধু শুধু স্তব বাক্য নয়। ভারতের প্রতিটি উপখণ্ড পর্যন্ত আমার কাছে পবিত্র, ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। কে বলেছে? স্বামীজি। আর ভারতের প্রতিটি ধূলিকণা ছিল তার কাছে পবিত্র। কে বলেছে? না, নিবেদিতা এটা ছিল। স্বামী শারদানন্দজি, যে সে মানুষ নয়, স্বামী শারদানন্দজি তিনি সশ্রদ্ধভাবে তার থেকে অনেক জুনিয়র তাদের অবিচুয়ারি লিখেছেন, শোকগাথা, শোক সংবাদ লিখেছেন। তার মধ্যে লিখছেন যে ভারতের প্রতিটি উপখণ্ডই তার কাছে ছিল যেন তীর্থভূমি। এই যে এগুলো কোনো মিথ্যা দৃষ্টি নয়, মানে আবেগের দৃষ্টি নয়। নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দের যে ভারত দৃষ্টি, এটি আবেগের দৃষ্টি নয়। জাতীয়তা বোধ মানে হচ্ছে কি দেশপ্রেম তো থাকবেই, দেশপ্রেমের সঙ্গে সঙ্গে নিবেদিতা, স্বামীজি এবং নিবেদিতা, নিবেদিতাকে স্বামীজি বাদ দিয়ে চলবে না। নিবেদিতা ভারত দৃষ্টি তো স্বামীজিরই ভারত দৃষ্টি, স্বামীজি নিবেদিতার ভারত শ্রদ্ধাটাও থাকতে হবে। এখন এসব তো হলো প্রতিদিনের জীবনে কিভাবে তুমি আনবে, এটা তো একটা বিরাট তত্ত্ব। ধরো আমরা যারা দীক্ষা নিচ্ছি, এখানে কে কে দীক্ষা নিচ্ছে বলতো বেলুর মঠে? আচ্ছা, আমরা সবাই জানি ঠাকুর মা স্বামীজি একটা বিরাট যুগ ইয়ে করতে, তাই না? কিন্তু গুরুদেব আমাকে একটা মন্ত্র দিয়েছে, আমি প্রতিদিন জপ ধ্যান করি, তাই না? আমার হাতের কাছে হাতে কলমে ব্যবহার করার জন্য জপ ধ্যানটা দিয়ে দিয়েছে। আমরা কিন্তু সবসময় মনে থাকে না, কিন্তু মাঝে মাঝে চিন্তা করে যে আমি এই জপ ধ্যানের মাধ্যমেই কিন্তু ওই স্বামী শ্রীরামকৃষ্ণের যে বিরাট আদর্শ নিয়েছেন সেই আদর্শটা আমার জীবনে নেমে আসছে, তাই না? আমি কার্যকারী করছি। এবং এই বিবেকানন্দ নিবেদিতার যে জাতীয়তার তত্ত্ব প্রতিদিনের জীবনে কিভাবে আসবে, নিবেদিতা কিন্তু সেটাও করেছে, সকলে যাতে বুঝতে পারে, একবারে বাচ্চা ছেলেও যাতে বুঝতে পারে, সেজন্য নিবেদিতা এই তিনটি জিনিসকে ভালোবাসার কথা বলছে ফর্মুলার মধ্যে। যে আমি স্লোগান বললাম, এতগুলো স্লোগান খুব কার্যকরী হয়। নিবেদিতা দেখেছি, তিনি তো স্লোগান করেছিলেন। স্বামীজির স্বপ্নের ভারতবর্ষে তিনি বলতেন মহাভারত। সেই মহাভারত কথাটা কিভাবে হবে? নিবেদিতা ইন্ডিয়া কথাটা পরের দিকে ব্যবহার করতেন না, তিনি মহাভারত, ইন্ডিয়া বলতেন, মহাভারত এরকম বলতেন। জন, দেশ, ধর্ম, এই তিনটাকে ভালোবাসতে বলছেন। দেখো তুমি এই ফর্মুলার মধ্যে জানো, জন, দেশ, ধর্ম। এই কারণে উনি যে ধর্মটা বাদ দিতে বলেছিলেন এটা ঠিক করেছেন, তাই না? নিবেদিতা বলছেন জন, দেশ, ধর্ম, ধর্মে ধর্মে ভেদ করবো না, সেটাই আমাদের ধর্ম। উনি বলছেন জন মানে বুঝতে পারছো
দেশবাসীকে ভালোবাসতে হবে, শুধু দেশবাসী নয়, দেশের বাইরের মানুষকেও ভালোবাসতে হবে। নিবেদিতা জাতীয়তা হচ্ছে, নিবেদিতা স্বামীজির জাতীয়তা হচ্ছে তাই, শুধু দেশবাসী নয়, হ্যাঁ দেশের স্বার্থ আগে, কিন্তু বিদেশের প্রতি বিদ্বেষ, দেশকে ভালোবাসতে হবে। আর ধর্ম, ধর্ম মানে কি নিবেদিতা সেটাও পরিষ্কার করে দিচ্ছে। ধর্ম বলতে সমগ্র রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারাকেই ধর্মের মধ্যে আনতে হবে, সর্বধর্ম সমন্বয়, এই ভালোবাসতে হবে। আর এই জাতীয়তা সবসময় মনে রাখতে হবে। এইগুলো হচ্ছে নিবেদিতার স্বামীজি আমাদেরকে যে মানে স্বদেশ প্রেমের কথা বলেছেন, সেই স্বদেশ প্রেমে একজন ইংরেজের স্বদেশ প্রেমের থেকে তফাৎ হচ্ছে এই সব ক্ষেত্রে জনদেশ ধর্মকে ভালোবাসবো। আর এই স্বদেশ প্রেমের মধ্যে বিজাতি বা বিদেশের বিদ্বেষ থাকবে না। আরেকটা কি, সেজন্য নিবেদিতা এই ন্যাশনালিজমটাকে বলছেন কসমো ন্যাশনালিজম, আন্তর্জাতিকতাও থাকবে এর মধ্যে। আরেকটা হচ্ছে কোনো সংকীর্ণতা থাকবে না, শুধু হিন্দুদের জাতীয়তা নয়, হিন্দু মুসলমান খ্রিস্টান যারাই ভারতে আছে সবাইকে মিলে এই দেশটা চলবে। আরেকটা হাতে কলমের জন্য, মানে প্রতিদিনের জীবনে তিনটে জিনিস, জনদেশ ধর্মকে ভালোবাসবে। আরেকটা কথা নিবেদিতা বলছেন অর্গানাইজড আনসেলফিশনেস। তোমরা শুনেছো আনসেলফিশনেস মানে জানো তো নিশ্চিত, নিঃস্বার্থতা। নিবেদিতা বলছেন যে ভারতবর্ষের মানুষদের সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা এই নিঃস্বার্থতার আদর্শটা খুব বোঝে, চিরকাল নিঃস্বার্থ দেখা গেছে না। রাজা রামচন্দ্র তিনি ভাইকে ছেড়ে দিয়ে সব চলে গেলেন। আমাদের পরিবারেও দেখি বড় ভাই পরিবারের জন্য সর্বস্ব ত্যাগ করে দিল, তাই না? তিনি বিবাহ করলেন না, কিছু করলেন না, বড় ভাই বাবার মতন তিনি থাকলেন, এই নিঃস্বার্থতা দেখা যায়। কোনো মহিলা বাড়ির বধূ তার সন্তান নেই, কিন্তু অন্যদের সন্তানের জন্য তিনি সব ত্যাগ করে দিলেন। আমাদের শাস্ত্রেও আছে, যজাতি এবং পুরুর গল্প জানো তো? রাজা যজাতি তিনি সারা জীবন ভোগ করলেন, 100 বছর হয়ে গেছে, কিন্তু তাও ভোগস্পৃহা যায়নি, যুবকদের মতন আবার তিনি ভোগ করতে যাচ্ছেন। তখন সন্তান পুরু কি করলেন, নিজের যৌবন দিয়ে দিলেন। এইসব স্বার্থ ত্যাগের আদর্শটা আমাদের একদম স্বাভাবিক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই স্বার্থ ত্যাগের একটা জায়গায় অভাব আছে। কি আমাদের স্বার্থ ত্যাগের আদর্শ আনসেলফিশনেস, এটা হচ্ছে পরিবারের মধ্যে সীমাবদ্ধ। আমরা পরিবারের মধ্যে থাকবে, এটা বাইরে, পরিবারের বাইরে আমাদের ছড়িয়ে দিতে হবে সচেতনভাবে। নিবেদিতা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, সচেতনভাবে স্বার্থ ত্যাগটাকে ছড়িয়ে দেবে। তারপরে কি হবে, প্রত্যেকটা মানুষের এই সমাজের জন্য স্বার্থ ত্যাগ, এগুলো যদি হয় একসঙ্গে মেলে, তাহলে কি হবে, একটা অত্যন্ত সংঘবদ্ধ নিঃস্বার্থতা পাবো, তাই না? সেটাকে বলছে অর্গানাইজড আনসেলফিশনেস। আর নিবেদিতার কথা আছে, নিবেদিতা দধিচির কথা বলতেন, জানো তো? দধিচির অস্থি দিয়ে বজ্র তৈরি হলো, তাই দিয়ে ওষুধদের পরাজিত করা হলো। নিবেদিতা তো প্রথম জাতীয় পতাকা ভারতের কে কল্পনা করেছিলেন? ভগিনী নিবেদিতা। এখন এটা প্রতিষ্ঠিত, মাদাম কামা নয়। সেই জাতীয় পতাকা থাকেনি, কিন্তু একটা জাতীয় পতাকা করতে হবে, একটা জাতীয় পতাকার রূপ, সেটা ভগিনী নিবেদিতা করেছে। আরেকটা জিনিস এটা বলতে ভুলে গেলাম, এই যে আমরা যখন বারবার ধরে বলছি যে নিবেদিতার জন্যই দেশের মানে জাতীয়তার জাগরণ ঘটেছে নিবেদিতা, এটার একটা খুব সহজ প্রমাণ বলা যায়। নিবেদিতা যখন দেহত্যাগ হলো, তখন বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন বন্দ্যোপাধ্যায় বলছেন যে এতদিন ধরে আমরা প্রত্যেকেই গোখেল টোকেল আমরা সবাই বুঝেছি যে ভারতবর্ষের জন্য শিক্ষা ভীষণ প্রয়োজন। এটা আমরা জানি সবাই, শিক্ষা ছাড়া হবে না। স্বামীজি বলেছেন না যে শিক্ষা না হলে হবে না, শিক্ষা হচ্ছে পেনাসিয়া। পেনাসিয়া কথা স্বামী বলেননি, এটা যদি স্বামীজির নামে চলে, কোনো জায়গায় কিন্তু এটা বলেনি, তোমরা জেনে রাখবে। স্বামীজি বলেছেন শিক্ষার ম্যাজিক দিয়ে দূর করা যাবে এরকম কোনো প্রবলেম নেই। তা বেঙ্গলি পত্রিকার সম্পাদক সুরেন বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষার প্রয়োজনীয়তা যে খুব সেটা জানতাম, কিন্তু নিবেদিতা কি করেছেন, সেই এত প্রয়োজনীয় শিক্ষার রূপটা কি হবে নিবেদিতাই প্রথম দেখিয়েছে। তার মানে কি দাঁড়ালো, শিক্ষার একটা বাস্তব রূপ দেখানো মানেই তো দেশটার জাগরণের চেষ্টা করা। তাই এটা নিবেদিতা বলছেন স্বার্থ শূন্য মানুষই হচ্ছে বজ্র। এই অর্গানাইজড আনসেলফিশনেস, প্রতিটি পরিবারের সহজাত স্বার্থ শূন্যতা যদি দেশের জন্য কাজে লাগে, তাহলে একটা সমবেত স্বার্থ শূন্যতা হবে, সমবেত নিঃস্বার্থপরতা হবে। সেই নিঃস্বার্থপরতাটা একটা মহাশক্তি হবে। সেই মহাশক্তি যদি হয়, তাহলে তো আমরা বজ্র হয়ে গেলাম, তো দেশটা জেগে উঠবে। কাজে আলটিমেটলি যেটা দাঁড়ালো,
এইটা আমাদের করতে হবে। আমরা বলছি কি, আমাদের বিষয়টা ছিল তিনি ভারতের জাতীয়তা বলতে যা বুঝতেন কিভাবে আমরা তা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আমাদের বিষয়টা ছিল ভারতবর্ষে আসবার 5 বছর পর যখন নিবেদিতার হৃদয়ে স্বামীজি ও তার ভারতবর্ষ দৃঢ়ভাবে ঘাতা হয়ে গেছে, তখন নিবেদিতা উপলব্ধি করেছিলেন স্বাধীনতা সংগ্রাম এবং দারিদ্র দূরীকরণ ও গৌণ বস্তু প্রধান কাজ প্রতিটি ভারতবাসীকে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করা। আজকে আমরা যেটা চাচ্ছি, যে জন্য আমরা মিলিত হয়েছি, সেটা হচ্ছে আমি এটা চাই, তোমাদের কাছে পরিষ্কার করেছি, তিনি ভারতের জাতীয়তা বলতে যা বুঝতেন কিভাবে আমরা তা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। তোমরা পৌঁছে দেবে নিজের ঘরে এবং পাশের ঘরে।